সুপ্রিম কোর্ট বলেছে মানে এটা আমরা মেনে নিতে বাধ্য। কিন্তু এটা আবার একটা অন্য ভালো দিক যে আমরা শুনি না মাঝে মাঝে যে হাতে না মেরে ভাতে মারবো, মানে এটা হাতে মারা হলো না অভিষেক ব্যানার্জিকে। অভিষেক ব্যানার্জি মন প্রাণ দিয়ে চেয়েছিল, পুরো পুরো বিশ্বাস করেছিল যে তৃণমূলই আবার ক্ষমতায় আসবে। সেই পরিবারের মহিলারাই কিন্তু প্রথম পেয়েছেন বেশিরভাগ। এর কিছু অনুগামী, যেটা শুনতে খারাপ লাগবে, চটি চাটা কিছু অফিসার আছেন। এবং মমতা ব্যানার্জির কবিতা সে তো উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যাবে, মানে অনেকে অজ্ঞান হয়ে যেত। কিন্তু কংগ্রেসেরই সেই এঁটো থালায় ভাত খাওয়া সেই অভ্যেসটা এখনো বজায় আছে। দেখা যাক আর কতদিন থাকে, তবে এটা নিয়ে ঝামেলা হবে। প্রথমে আপনাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত জানাই। আজকে প্রথমে যেটা আলোচ্য বিষয়, রাজ্য সরকারের ইতিমধ্যে 100 দিন অতিক্রান্ত হয়েছে। এই 100 দিনের মধ্যে আমরা দেখেছি যে অন্নপূর্ণা যোজনা, তারপরে মহিলাদের জন্য বাসে ফ্রি টিকিট, পিঙ্ক কার্ড, তার উপর বিভিন্ন উবের শাটেলের সেইগুলো আসার কথা, এমনকি বিভিন্ন কোম্পানির বিনিয়োগও আমরা দেখলাম, বিভিন্ন কোম্পানির শিলান্যাসও আমরা দেখলাম। এই সরকার পরিবর্তনের 100 দিনে এই যে পরিবর্তন, সেই বিষয়ে কি বলবেন? দেখো, প্রথমে তো সরকার পরিবর্তন হওয়ার পরে প্রথম যেটা আমাদের চোখে পড়লো যে এই যে রাস্তায় নমাজ পড়া, অসুবিধা তো হতোই। মানে রাজাবাজার এলাকা বা গার্ডেন রিচ এলাকা, তপসিয়া এলাকা, এইসব জায়গায় গেলে আমরা দেখতাম যে রাস্তার অনেকটা কভার করে নমাজ পড়া হচ্ছে। পথচারীদের, গাড়ি ঘোড়া, দোকানদারদের অসুবিধে হতো। কোনো যেগুলো এমার্জেন্সি সার্ভিসেস, ধরো অ্যাম্বুলেন্স যাবে, সেখানে অসুবিধে হতো। সেটা কিন্তু রাজ্য সরকার প্রথমেই আটকে দিয়েছে। তারপরে দেখলাম যে ঈদের সময় যে পশু বলি হয়, পশু বলি মানে অন্যান্য পশুর কথা না, মানে গরু যেভাবে জবাই করা হতো তার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন এসেছিল, সেটা হয়েছিল। ঈদের নামাজ যেটা রেড রোডে হতো, রেড রোডটার বদলে রাজ্য সরকার করলো কি, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দিয়ে দিল। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যারা ধর্মপ্রাণ মুসলিম তারা ভীষণভাবে খুশি হলেন, কিন্তু আবার কথাও উঠতে শুরু করলো, বিশেষ করে যারা বিজেপি বিরোধী, মানে সরকার বিরোধী দল, সেখানে টিএমসি আছে, সিপিআইএম আছে, এসইউসি আছে, কংগ্রেস আছে, অন্যান্য দলগুলো, তারা প্রশ্ন তুলতে শুরু করলো। কিন্তু যাদের জন্য এই সিদ্ধান্ত তারা কিছু বললো না, তারা খুবই খুশি। তারপর একদম লেটেস্ট হচ্ছে যেটা দেখা গেল যে বিভিন্ন যে মন্দির বা মসজিদে বিভিন্ন সময় যে মাইক, সেগুলোকে শব্দবিধি মেনে ব্যবহার করার কথা রাজ্য সরকার জানিয়েছিল এবং সেটার কাজ চলছে। সেটা, আর তুমি যেগুলো বললে এগুলো তো হয়েছেই। মেয়েদের, মহিলাদের আর কি 18 বছরের বেশি বয়স হলে তাদের আধার কার্ড দেখানো হচ্ছে, জিরো টিকিট দেওয়া হচ্ছে সরকারি বাসে, এসি বাসে, সমস্ত জায়গায় আমরা দেখছি। এবং তারাও ভীষণভাবে স্বাগত জানিয়েছেন, এটা দেখা যাচ্ছে। সেটা হয়েছে সীমান্তে কাঁটা তার বেড়া দেওয়া যাচ্ছিল না অন্য আগের সরকারের আমলে, এই সরকার জমি দিয়ে দিয়েছে, সেই স্মার্ট ফেন্সিং হয়েছে, সেগুলো হয়েছে। এবং যে বাইরের যে দেশগুলো, মানে শত্রু দেশ, চীন থেকে, পাকিস্তান থেকে, বা ধরো এই বাংলাদেশ থেকে বা নেপাল হয়ে যেসব অনুপ্রবেশ, সেগুলোকে আটকানো অনেকটা সক্ষম হয়েছে রাজ্য সরকার। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে যারা আইএসআই এজেন্ট, জঙ্গি এজেন্ট, জৈশ ই মোহাম্মদের সদস্য, তারাও কিন্তু ধীরে 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 ধরা পড়া শুরু হয়েছে। মানে গত 15 বছর ধরে আমরা দেখিনি, একটা সেফ করিডোর হিসেবে রাজ্যকে ব্যবহার করা হতো, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তার উপর একদম জিরো টলারেন্স নীতি নেওয়ার ফলে পুলিশ বা এসটিএফ বা কেন্দ্রীয় সরকারের গোয়েন্দাদের সাহায্য নিয়ে অজিত ডোভাল বারবার এখানে এসেছেন এবং এর ইতিমধ্যে আরো কয়েকবার ঘুরে গেছেন, ফলে একটা মোটামুটি ঠিকঠাক জায়গা তৈরি করতে পেরেছে। 100 দিন এমন কোনো বেশি সময় নয়, মাত্র 3 মাসের সামান্য একটু বেশি সময়। তার ফলে রাজ্য সরকার যা যা করছে এখনো পর্যন্ত, এই আয়ুষ্মান কার্ড বলো বা অন্যান্য সমস্ত কিছুতে জনগণনা শুরু হয়ে গেছে, তো রাজ্য সরকার ঠিকঠাকই চলছে বলে মনে হয়। এই আয়ুষ্মান কার্ডের কথা বললেন, এতদিন ধরে আমরা আগের রাজ্য সরকারের আমলে দেখে এসেছি যে 16ই আগস্ট দিনটিকে খেলা হবে দিবস হিসেবে পালন করা হতো। এবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে 16ই আগস্ট দিনটিকে আয়ুষ্মান দিবস হিসেবে পালন হবে, এবং গতকাল ইনডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয় এবং সাধারণ মানুষের মধ্যে এই আয়ুষ্মান কার্ডের বিতরণ করা হয়। স্বাস্থ্যের দিকটা যাতে সর্বোপরি সাধারণ মানুষ, রাজ্যের মানুষ যাতে বিনামূল্যে চিকিৎসার সুবিধা পায় এবং যাতে চিকিৎসার অভাবে কারোর কোনো ক্ষতি না হয়, এই বিষয়টা তিনি মাথায় রেখেছেন। কি বলবেন এই বিষয়ে? দেখো, খেলা হবে এটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি 2021 থেকে। মানে এটা বাংলাদেশের একটা স্লোগান। আমাদের আগের যে সরকার ছিল তার যিনি নেত্রী ছিলেন বা যিনি প্রধান ছিলেন, প্রশাসনিক প্রধান,
মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলাদেশের সমস্ত স্লোগানগুলো তার ভীষণ পছন্দ। বাংলাদেশের জামাতের সঙ্গে তার বন্ধুত্ব, বাংলাদেশের মৌলবাদী শক্তির সঙ্গে তাদের এখনো পর্যন্ত বন্ধুত্ব অটুট রয়েছে। তো বাংলাদেশের যে এই যে মা মাটি মানুষ বা খেলা হবে, সবই বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা স্লোগান। বিষয়টা হচ্ছে যে 2021-এ যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, তখন সেখানে আমার মনে আছে 10th মার্চ এই দিনটা, নন্দীগ্রামের বিরুলিয়া বলে একটি জায়গায় একটা লোহার খাম্বা ছিল, সেখানে দরজা কিছুটা সরে যায় এবং মমতা ব্যানার্জি পায়ে আঘাত পান। তিনি বলতে থাকেন যে তাকে খুন করার চক্রান্ত হচ্ছিল। তারপরে তিনি ওই একটা পায়ে প্লাস্টার করে, পরে যেটা জানা গেল যে সেটা নকল প্লাস্টার, পা ফুলেছিল কিছুটা গোড়ালির কাছে, কিন্তু তার মানে এই নয় যে 1 মাসের বেশি সময় ধরে প্লাস্টার জড়িয়ে থাকতে হবে। প্লাস্টার নিয়ে তিনি গোটাটা ঘুরে বেরিয়েছিলেন গোটা রাজ্যে, এবং তিনি সেই সহানুভূতির হাওয়া তুলতে সক্ষম হয়েছিলেন। কিছুটা সহানুভূতি উঠেও ছিল। তিনি আবার সরকারে এসেছিলেন, তো সেই তদন্তটা আবার শুরু হতে চলেছে। তো সেই যে ওই সময়টায় তিনি হুইল চেয়ারে বসে কখনো বাঁ পায়ে কখনো ডান পায়ে, মানে পায়ে জানা গিয়েছিল এক পায়ে চোট লেগেছে, তারপরে দেখা গেল যে বিভিন্ন পায়ে তিনি ব্যান্ডেজ করছেন, এবং সেই ব্যান্ডেজ করে সেই হুইল চেয়ারে বসে তিনি ফুটবল ছুড়ে দিতেন দর্শকদের উদ্দেশ্যে বিভিন্ন জনসভায়। সেইটাকে তিনি খেলা হবে দিবস পরে তিনি ঘোষণা করলেন যে 16 আগস্টকে খেলা হবে দিবস ঘোষণা করা হবে। এর সঙ্গে কোনো রকমের ঐতিহাসিক, সামাজিক, ধর্মীয় কিচ্ছু কোনো সম্পর্ক নেই। একটা নিজের মন গড়া একটা দিন তিনি ঘোষণা করেছিলেন। কিন্তু এখন রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার, বিজেপির যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি আগেই প্রায় মাসখানেক আগে ঘোষণা করেছিলেন যে এই খেলা হবে দিবস এর তো কোনো রকমের কোনো গুরুত্ব নেই, দিনটিকে আয়ুষ্মান দিবস হিসেবে ঘোষণা করা হবে। এবং আয়ুষ্মান যেহেতু কিছু কিছু কন্ডিশন রয়েছে, সবাই এই কার্ডটা পাবেন না। যারা পাবেন না তারা মুখ্যমন্ত্রী বিমার প্রকল্পের আওতায় চলে আসবেন। এটা গতকালই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ঘোষণা করা হয়ে গেছে। আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, এটা অফিসিয়ালি গতকাল থেকে লঞ্চ করে গেছে এবং এখনো চলছে, আবেদন চলছে। যারা যারা কার্ড পাবেন, যারা পাবেন না তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমায় যাবেন। ফলে এটা দরকার ছিল এই কারণে যে আগের যে সরকারের যে প্রকল্পটা ছিল স্বাস্থ্য সাথী, সেটাতে না কর্পোরেট হাসপাতালগুলো কভার করতো না। মানে কেউ অসুস্থ হয়ে ভর্তি হওয়ার জন্য গেলে বলতো আমাদের বেড নেই। কিন্তু এই আয়ুষ্মান যে ভারত যে কার্ডটা পাবেন আর কি, আমরা যেটা পাবো বা যারা পাবেন, তারা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের কয়েকশো হাসপাতালে, কর্পোরেট হাসপাতালে তারা চিকিৎসার সুযোগ পাবেন, ইনক্লুডিং সিএমসিএইচ, মানে যেটা ভেলোরে যেখানে যাই আমরা, খ্রিস্টান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে যেতে পারে, ব্যাঙ্গালোর যেতে পারে, দিল্লিতে যেতে পারে, দেশের যে কোনো শহরে, ইনক্লুডিং কলকাতা। মানে আমরা যেহেতু কাজের সুবাদে, আমাদের বিভিন্ন আত্মীয়রা, বন্ধুরা, তারা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন শহরে থাকেন, তো তারা অসুস্থ হয়ে পড়লে তারা তো আর চিকিৎসা করার জন্য পশ্চিমবঙ্গে ফিরে আসবেন না। ফলে এই কার্ডটা ভীষণভাবে দরকারি ছিল। আগের সরকার এটা গায়ের জোরে কার্যত আটকে রেখেছিল যে আয়ুষ্মান ভারত আমরা প্রকল্প চালু হতে দেবো না, স্বাস্থ্যসাথী চালু করব। কিন্তু স্বাস্থ্যসাথীর একটা বিরাট বড় কেলেঙ্কারি হতো। মানে যারা একটা নির্দিষ্ট অংশের লোকেরা, তারা বিভিন্ন নার্সিংহোমে গিয়ে ছুতোয় নাতায় বিভিন্ন বড় বিল তৈরি করতো, সেখান থেকে কমিশন যেত নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে, বা যারা করতো একটা রাজনৈতিকভাবে যেভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়ে এসেছে গত 15 বছরে, সেই তারই একটা অংশ ছিল স্বাস্থ্যসাথী। কিছু লোকের উপকার হয়তো হতো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে বড় একটা কেলেঙ্কারি হচ্ছিল, এবং সেটারও তদন্ত চলছে, আস্তে আস্তে করে ধরা পড়ছে। তো এই স্বাস্থ্য সাথীর পরিবর্তে যে আয়ুষ্মান ভারত কার্ড চালু করা গোটা দেশের নিরিখে, এটা ভীষণ ভালো সিদ্ধান্ত। আর একটা বিষয় যেটা উঠে আসছে যে সরকারের পরিবর্তনের পর থেকে আমরা দেখছি যে এই তৃণমূল দলটা 3 ভাগে ভাগ হয়ে গেল, এনসিপিআই, ঋতব্রত তৃণমূল, কালীঘাট তৃণমূল। এই একই কেলেঙ্কারি আমরা যখন শহীদ দিবস সেই সময় দেখে এসেছি যে শহীদ পরিবারের যে বাড়ির লোক তারা কোন শিবিরে যাবে সেই নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। আবার সেরকমই একটা অনুষ্ঠান যেটা 28শে আগস্ট তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এই সংক্রান্ত বিষয়ে কি বলবেন আপনি? দেখো, 21শে জুলাই কংগ্রেসের অনুষ্ঠান ছিল। 21শে জুলাইতে কংগ্রেসে থাকার সময়ই ওই কাণ্ডটা হয়েছিল। মহাকরণ ঘেরাও করব, তারপরে কিছুটা এনার্কি তৈরি করব, পুলিশ লাঠি চালিয়েছিল, কাঁদানে গ্যাস চালিয়েছিল, গুলিও চালিয়েছিল। তো তার ফলে ওই ঘটনাটা হয়েছিল, সেটা কংগ্রেসের অনুষ্ঠান। কিন্তু এই যে 28শে আগস্ট, এটাও হচ্ছে কংগ্রেসেরই, মানে ছাত্র পরিষদ যেটা কংগ্রেসের শাখা সংগঠন, ছাত্র সংগঠন, তারই প্রতিষ্ঠা দিবস। তো পুরোটা মানে পুরো কংগ্রেসের সংবিধান, কংগ্রেসের যা কিছু দিন, সমস্ত নাকি তৃণমূল কংগ্রেসের। কিন্তু সেটা যাই হোক, সেটা চলে এসেছিল গত 15 বছর বা তারও বেশি ধরে। 1998 সালে তৃণমূল প্রতিষ্ঠার পর থেকে কংগ্রেসের যা যা কিছু দিন সেটা তৃণমূলেরই হয়ে গেল। পাল্টা আবার কংগ্রেসও করতো, তৃণমূলও করতো। তো এবার যেটা দেখা গেল 21শে জুলাই, সেটা কংগ্রেসও পালন করেছে শহীদ মিনারে, আর যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি করেছেন মেয়র রোডে, আর একটা অনুষ্ঠান হয়েছে অন্য জায়গায়, মমতা ব্যানার্জি করেছেন।
তো এবারেও তাই হতে চলেছে। কংগ্রেস একটা 28শে আগস্ট পালন করবে, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সম্ভবত মহাজ্যোতি সদন বা অন্য কোথাও হতে পারে। আবার এটাও হবে যে যেটা খালপাড়ের তৃণমূল বা কালীঘাট তৃণমূল বা মমতা তৃণমূল তারা একটা করবে, আবার ওদিকে ঋতব্রত ব্যানার্জি তারাও করবে। কিন্তু এটা নিয়েও যে আবার একটা বিবাদ শুরু হবে, আবার পুলিশের কাছে চিঠি যাবে, আবার পুলিশ অনুমতি দেবে দেবে না, এখানে করো ওখানে করো, সেখানে যাওয়া আসা, সেটা নিয়ে হবে। তবে এটা একটা সার্কাস ছাড়া কিছু না, কারণ আসল যাদের অনুষ্ঠান তারা করুক, ঠিক আছে। তৃণমূল এখন ক্ষমতায় নেই, আপাতত তারা এটা স্বীকার করতে পারতো বা ঘোষণা করে দিতে পারতো যে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা বরং একটা অন্য কোনো দিনকে ধার্য করি, সেইভাবে সরকারকে জানাতো, প্রশাসনকে, পুলিশকে জানাতো, সেটাই মনে হয় ভালো হতো। কিন্তু কংগ্রেসেরই সেই এঁটো থালায় ভাত খাওয়া, সেই অভ্যেসটা এখনো বজায় আছে। দেখা যাক আর কতদিন থাকে, তবে এটা নিয়ে ঝামেলা হবে, বিস্তর ঝামেলা হবে। আগের সরকারের আমলে আমরা কখনো দেখিনি যে দেশভাগের ইতিহাস নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু নতুন সরকার কিছুদিন আগে মৌলালির যুব কেন্দ্রে একটি অনুষ্ঠান হয়েছিল, সেখানে এই দেশভাগের ইতিহাস সম্বন্ধে আলোচনা করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই যে দেশভাগের ইতিহাস, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, এই সমস্ত বিষয়টাকে কি তাহলে আমাদের জীবন থেকে বা আমাদের অতীতটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যে পূর্বতন রাজ্য সরকার? একদমই একদমই। দেখো, স্কুল পাঠ্যে কি ছিল, স্কুল পাঠ্যে ছিল মানে এখনো আছে, যেহেতু নতুন সরকার আসার পরে তো আর হঠাৎ করে বই পরিবর্তন করে দেওয়া যায় না, সম্ভবত 27 থেকে বা 28 থেকে সিলেবাস চেঞ্জ হবে। তো 11-য় এসে 2011-য় ক্ষমতায় আসার পরে একটা সিলেবাস কমিটি তৈরি করা হয়েছিল। সিলেবাস কমিটি সরকারে থাকে, আবার নতুন করে তৈরি করা হয়েছিল নিজেদের লোকজনকে দিয়ে। সেখানে বলা হয়েছিল যে ধরো সিঙ্গুরের আন্দোলন, নন্দীগ্রামের কথা, মানে সেখানে কাদের কাদের পড়তে হতো, বা এখনো পর্যন্ত স্কুল পাঠ্যে রয়েছে যে মন্ত্রীর বাড়ি থেকে বা তার বান্ধবীর খাটের তলা থেকে 50 কোটি টাকা এবং সোনার গয়না বা অন্যান্য জিনিস উদ্ধার হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, মমতা ব্যানার্জির কবিতা, ফিরহাদ হাকিম, বেচারাম মান্না, তাদের কথা পড়তে হতো। মানে এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে প্রকৃত ইতিহাসটা না পড়িয়ে এই যে নিজেদেরকে ভোটটাকে সুরক্ষিত করার জন্য, নিজেদেরকে পরিচয় করানোর জন্য, এবং অখাদ্য কুখাদ্য মমতা ব্যানার্জির কবিতা, সে তো উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যাবে, মানে অনেকে অজ্ঞান হয়ে যেতে পারে। তো সেই সমস্ত কুপাঠ্য একদম সেই সব কবিতাগুলো পড়ানো হতো স্কুল পাঠ্যে, এবং তার পাশাপাশি নিজেদের ইতিহাসটাকে তুলে ধরানো হতো, প্রকৃত ইতিহাসটা ছোঁয়া হয়নি। তো নতুন সরকার এটা অত্যন্ত সাধু একটা উদ্যোগ নিয়েছে যে প্রকৃত যেটা ইতিহাস, যেটা পশ্চিমবঙ্গের ইতিহাস, যেটা ভারতবর্ষের ইতিহাস, যেটা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, তো সেগুলোকে আবার নতুন করে সেখানে প্রবেশ করানোর জন্য প্রয়াস নিচ্ছে রাজ্য সরকার। এর জন্য সিলেবাস কমিটিতে নতুন নতুন সদস্যকে আনা হয়েছে। সেখানে আমরা দেখেছি যে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদেরও রাখা হয়েছে, এক্সপার্টদের রাখা হয়েছে, ঐতিহাসিকদের রাখা হয়েছে, এবং সেটা স্কুল যেটা যেটা পর্যালোচনা কমিটি ছিল, এবং স্কুল শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী, কারিগরি শিক্ষামন্ত্রী সবাই মিলে এটা নবান্নে একটা রিপোর্ট যাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। একদম সর্বোচ্চ জায়গা থেকে সম্মতি পাওয়ার পরে নিশ্চয়ই সেই সিলেবাসটা, এখনো তো তার খসড়াটাও তৈরি হয়নি, তবে শোনা যাচ্ছে এগুলো, যে দেশভাগের ইতিহাস থাকবে সেখানে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা থাকবে, কি করে পশ্চিমবঙ্গ তৈরি হলো, তারপরে কি হলো, বাংলাদেশ থেকে উদ্বাস্তুরা এখানে কেন এলো, মানে পশ্চিমবঙ্গে উদ্বাস্তুরা এসেছিল এটা সবাই জানেন, কিন্তু কেন এসেছেন, কতটা নির্যাতন করা হয়েছিল, কতটা অত্যাচার করা হয়েছিল, তারা তাদের রাতারাতি তাদের জমি বাড়ি সমস্ত জায়গা সম্পত্তি ফেলে দিয়ে একটা পুঁটলি বেঁধে মাথায় করে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এপারে চলে আসতে বাধ্য হয়েছিলেন, সেই কেনর উত্তরটা কিন্তু এই প্রথম স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের, মানে বাঙালি বাড়ির ছেলেমেয়েরা, আমাদের বাড়ির সন্তান সন্ততিরা, আমাদের পরিবারের আত্মীয় স্বজনদের, বন্ধু বান্ধবদের সবাই তারা জানতে পারবেন। এটা ভীষণভাবে দরকার ছিল এবং সেটা হতে চলেছে। এই আমরাও যেরকম কোনোদিন পাঠ্যক্রমে এই বিষয়গুলো পড়তে পারিনি বা পড়ার সুযোগ হয়নি, কিন্তু আমরা নানাভাবে সিনেমার মাধ্যমে এই বিষয়গুলো কিছুটা জেনেছি। আরেকটি সিনেমা দ্য বেঙ্গল ফাইলস, সেই সময় যখন বাংলায় রিলিজ হওয়ার কথা ছিল, সেই সময় পূর্বতন রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকার নানাভাবে বাধা দিয়েছিল। তাহলে এই যে আসল যে ইতিহাস, এইটাই কি চাপা দেওয়ার মেইন উদ্দেশ্য ছিল বেঙ্গল ফাইলস রিলিজ হওয়া বাংলা থেকে বাধা দেওয়ার জন্য? হ্যাঁ, একদমই। দেখো, কাশ্মীর থেকে যখন হিন্দুদের বিতাড়ন করা হয়েছিল তখন সেটার উপরে রিসার্চ করে একটা সিনেমা হয়েছিল কাশ্মীর ফাইলস। কেরল থেকে কিভাবে মেয়েদেরকে বাইরে পাচার করা হয়েছিল, তারপরে ধর্মান্তরকরণ করা হয়েছিল, তো সেটা নিয়ে কেরল ফাইলস করা হয়েছিল। বেঙ্গল ফাইলসও একই। বেঙ্গল ফাইলস মানে একদম স্বাধীনতার আগে আগে 46-এর দাঙ্গা, কিভাবে কলকাতার রাজপথ রাঙা হয়ে গিয়েছিল, কিভাবে গান্ধীজি চুপ করেছিলেন, একদম ক্যালকাটা কিলিং, গ্রেট ক্যালকাটা কিলিংস এর ঘটনা। তো সেগুলো কিন্তু
চাপা দেওয়ার চেষ্টা শুধু নয়, যদি কেউ করে থাকেন মানে বাঙালি কোনো চিত্র পরিচালক বা বাঙালি কোনো প্রডিউসার, তারা তো করেননি, একটা সর্বভারতীয় একটা মাধ্যম ভাবে করা হয়েছিল, গোটা দেশের সমস্ত রাজ্যে সেটা প্রশংসিত হয়েছিল, সেখানে মুক্তি পেয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে এ রাজ্যে যাতে ওই সিনেমাগুলো না চলে, দেখো সিনেমা তো একটা অন্যতম বড় গণমাধ্যম, যেমন করে ধরো তুমি ভিডিও করছো, এটা একটা গণমাধ্যম, প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ দেখতে পাবেন, সংবাদপত্র, টেলিভিশন, ম্যাগাজিন, বই, এর মতোই যাত্রা, কীর্তন, থিয়েটার এবং বড় গণমাধ্যম হচ্ছে সিনেমা। সিনেমা দিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। সিনেমায় সেই গল্প বা রিসার্চ, তার যে গান, তার যে পটভূমিকা, এটা অনেক মানুষ জানতে পারেন। কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার সহযোগীদের, মানে ওই যে যেটা জোট আছে দিল্লিতে, ইন্ডি জোট, সেই ইন্ডি জোটের লোকেরা এটা কখনোই পছন্দ করেন না। তার কারণটা হচ্ছে তাদের যে টার্গেট ভোট, সেই টার্গেট ভোটটা মুসলিম ভোট, তারা যাতে না কোনোভাবে তাদের বিরূপ হয়ে ওঠেন, এই কারণেই এইগুলোকে বন্ধ করা হয়েছিল। এবং সেটা হয়েছিল, সেটা তো সবাই জানেন, যে কলকাতায় সেই থিয়েটার হলগুলোকে কিভাবে ব্যান করা হয়েছিল, কিভাবে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে করে এই বেঙ্গল ফাইলস না চলে, বা কেরলের যে সিনেমাটা করা হয়েছিল, বা কাশ্মীর ফাইলস, এগুলো কোনোটাই চলতে দেওয়া হয়নি। তবে এখন ইন্টারনেট এতটাই শক্তিশালী মাধ্যম যে ইন্টারনেটের মাধ্যমে মানুষ জেনে গিয়েছেন। দেখো, রাইট টু রিজেক্ট আমাদের সবার রয়েছে। আমার যদি পছন্দ না হয় কোনো বই বা কোনো সিনেমা বা কোনো গল্প বা কোনো চ্যানেল বা কোনো যে কোনো, এই যে আমি বলছি, আমার কথা যদি কারো পছন্দ না হয়, তিনি শুনবেন না, কিন্তু আমি শুনতে দেব না, একদম গা জোয়ারি ব্যাপার। এই গা জোয়ারিটা, এটা তো অসাংবিধানিক শুধু না, এটা একটা অসভ্যতা। এটা সভ্যতার জন্য অত্যন্ত খারাপ, এটা সংবিধানের জন্য অত্যন্ত খারাপ। ফলে এটা যা হয়েছিল সেটা বেআইনি হয়েছিল, এবং এরপরে আর হবে না, এটা নিশ্চিতভাবে হবে না। যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, সেটা শুধরে নিচ্ছে এখনকার রাজ্য সরকার, এটা অত্যন্ত ভালো দিক। আজ 17ই আগস্ট, অর্থাৎ আমরা যে অন্নপূর্ণা যোজনার কথা শুনেছি, আজ থেকেই যাদের সমস্যা ছিল বা নতুন যাচাই বাছাইয়ের পর্বের পর আজ থেকেই সমস্ত যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার দিন। কিন্তু আজকেও দেখা যাচ্ছে এখনো পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, বা তাদের নানাবিধ সমস্যা হচ্ছে। নতুন করে যারা অ্যাপ্লাই করতে চান, তাদের এই বিষয়টা একটু পরিষ্কার করে দেওয়ার জন্য তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি? দেখো, সিস্টেমটা কিছুটা একই থেকে গেছে, মানে একদম আগা পাঁচতলা পরিবর্তন কিন্তু হয়নি। 4 তারিখে ফল প্রকাশ হলো, 9th মেতে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী, তারপরে আজ হচ্ছে 100 দিন হয়ে গেল। কিন্তু যারা একদম নিচু স্তর থেকে, মানে একদম ব্লক স্তর থেকে নবান্ন পর্যন্ত, সেক্রেটারিয়েট পর্যন্ত যে অফিসারেরা রয়েছেন, এখনো পর্যন্ত কিন্তু সেই আগের কিছু অনুগামী, যেটা শুনতে খারাপ লাগবে, চটি চাটা কিছু অফিসার আছেন। এবং তাদের কল্যাণে বা তাদের ষড়যন্ত্রে বলতে পারো একটা অংশ কিন্তু সত্যিই তারা বিপন্ন, মানে যারা একদম, যারা কনজিউমার, যারা প্রকৃত পাওয়া উচিত, এই যে যেটা আগে ছিল লক্ষ্মীর ভান্ডার, পরে হয়ে গেল অন্নপূর্ণার ভান্ডার, এবং সেটা 1,500 থেকে 3,000 টাকায় রূপান্তরিত করলো রাজ্য সরকার, এবং তাদের প্রতিশ্রুতিতে ছিল, তাদের ঘোষণাপত্রে এটা বলা ছিল, বারবার তারা বলেছেন যে এটা আমরা দ্রুত চালু করব। কিন্তু আমার একদম ব্যক্তিগতভাবে মনে হয় যে আরো একটু মনে হয় সময় নিয়ে চালু করলে ভালো হতো। তার কারণ এরকম উদাহরণ কিন্তু আমরা পাচ্ছি যে কোনো একজনের বাড়িতে কোনো মহিলা পরিচারিকা আছেন, যার বাড়িতে কাজ করেন সেই পরিবারের যিনি গিন্নি, তিনি পাচ্ছেন অন্নপূর্ণার ভান্ডার, ওই পরিচারিকা পাচ্ছেন না। মানে এরকম ঘটনা কিন্তু রাজ্যে আছে, এটা বিভিন্ন জেলায় জেলায় আছে। এবং সবচেয়ে যেটা মজার কথা, তুমি শুনলে অবাক হয়ে যাবে, সরকার পরিবর্তনের পরেই হয়েছিল কি, কিছু ফুড়ে দালাল তারা আগ বাড়িয়ে তারা কিছু আধার কার্ড তারা জোগাড় করেছিল, এবং বেশিরভাগই দেখা যাচ্ছে যে আগের সরকারের যারা অনুগামী বা অনুসারী, তাদের যারা অনুগত, সেই তৃণমূলের যারা পরিবার, তাদের থেকেই কার্ডগুলো নেওয়া হয়েছিল এবং বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছিল। প্রথম যে দফায় যে টাকাটা ঢুকেছিল, তার একটা বড় অংশ কিন্তু এই তৃণমূলের যারা রাস্তায় মিটিং মিছিল করেছে, যারা চেয়েছিল খুব মন থেকে, একদম মন প্রাণ দিয়ে চেয়েছিল, পুরো বিশ্বাস করেছিল যে তৃণমূলই আবার ক্ষমতায় আসবে, সেই পরিবারের মহিলারাই কিন্তু প্রথম পেয়েছেন বেশিরভাগ। তারপর থেকে কিছু কিছু খামতি আমাদের চোখে পড়েছে, সেই খামতিটা আছে, তবে এই খামতিটা থাকবে না। মানে একটা অন্যায়, একটা দুর্নীতি সবসময় চলতে পারে না। একটা স্ল্যাব বেঁধে দেওয়া হয়েছে যে যে মহিলারা 10,000 টাকা বেশি ইনকাম করবেন তারা এটার উপযোগী নন, তারা পাবেন না, সেটা ঘোষণা হয়েছে। এবং এটা অদ্ভুতভাবে লক্ষ্মীর ভান্ডার তো প্রচুর পুরুষকেও দেওয়া হতো, মানে আগের সরকার কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা শুধুমাত্র নিজেদের পকেট ভরানোর জন্য, আইপ্যাকের অফিস চালানোর জন্য, বা কালীঘাট বা ক্যামাক্সিটির অফিস চালানোর জন্য, নিজেদের দুর্নীতি করার জন্য টাকাগুলোকে এইভাবে নয় ছয় করতো। সরকারের টাকা মানে আমাদের পকেটের, আমাদের ট্যাক্সের টাকা। তো সেটা এই সরকার করবে না, এটা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, এবং সেটা করা উচিতও না। যে যে সরকার বলে আমরা জিরো টলারেন্স নীতি নেবো দুর্নীতির বিরুদ্ধে, সেই সরকার এই দুর্নীতিকে প্রশ্রয় দেবে না।
কিন্তু যেহেতু একটা ওই যে যখন চালু হয় তখন একটা খামতি থেকে গেছে, সেটা আস্তে 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 করে রিকভার হচ্ছে। এবং তুমি একদম ঠিকই বলেছো, আজকেই যে টাকাটা ঢোকার কথা অ্যাকাউন্টে, টাকাটা ঢুকেছে কিছু মহিলার তাদের অ্যাকাউন্টে, কিন্তু কিছু মহিলার ঢোকেনি। তবে নিশ্চয়ই এগুলো আস্তে আস্তে করে রিকভার হয়ে যাবে। একদম যারা প্রাপক তারা নিশ্চয়ই পাবেন। আর যদি আপনি ধরুন ব্যবসা করেন, আপনি রিটার্ন দেন, আয়কর রিটার্ন জমা দেন সরকারের ঘরে, বা ধরুন আপনি কোনো চাকরি করেন, তাহলে তো আপনার চাওয়াই উচিত না। যেমন করে চাওয়া উচিত না, আপনার যদি সামর্থ্য থাকে সরকারি বাসে বা এসি বাসে উঠে বিনা পয়সায় ভ্রমণ করার, নিজে থেকেই আপনাদের টিকিট কাটা উচিত। একইভাবে কিন্তু সরকারের টাকা মানে কিন্তু আপনারও টাকা, সরকারের টাকা মানে গরিব মানুষের টাকা। একটা দেশলাই কাঠি, দেশলাই বাক্স কেনা থেকে শুরু করে সাবান, শ্যাম্পু, তেল যাই কিনুন না কেন, প্রত্যেকটা ট্যাক্স একটু 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 করে জমা হয়, এবং সেই টাকাই সরকারের তহবিলে জমা হয়। সেই টাকা জনকল্যাণমূলক কাজে ব্যবহার হয়। ওই টাকায় হাসপাতাল হতে পারে, স্কুল হতে পারে, রাস্তা হতে পারে, স্ট্রিট লাইট হতে পারে, গ্রামের কোনো অন্ধকার দূর করা যেতে পারে। তো এই টাকাটা এইভাবে অপচয় হওয়া ঠিক না। যারা অন্যায়ভাবে, অবৈধভাবে যারা নেওয়ার চেষ্টা করছেন, তারা দয়া করে এই টাকাটা নেবেন না। এবং অবশ্যই সরকারের যে সমস্ত সুবিধে সাধারণ গরিব মানুষের জন্য, সেই সুবিধাগুলো আপনাদের নেওয়া উচিত না, এইটুকু অনুরোধ করব। একটু অন্য প্রসঙ্গে আসি। কিছুদিন আগে আমরা দেখেছি যে অভিষেক ব্যানার্জি তার চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে বারবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু ফাইনালি তিনি সুপ্রিম কোর্টে গিয়ে বিদেশ যাওয়ার অনুমতি পান। কিন্তু বিদেশ যাওয়ার আগেই দেখা যাচ্ছে যে তার যে ব্যাংক অ্যাকাউন্টগুলো সেইগুলো ফ্রিজ করে দেওয়া হয়েছে। না, এটা তো আমরা খুব অবাক হয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ করে হাইকোর্টে তিনি আবেদন করেছিলেন, হাইকোর্ট বলল যে এই দেশেই তিনি যাতে চোখের চিকিৎসা করান। তারপরে তিনি চলে গেলেন সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট বলল হাইকোর্ট দেখবে, হাইকোর্ট বলল যে একটা এসএসকেএম কে একটা বোর্ড তৈরি করতে হবে, তিনি আবার চলে গেলেন সুপ্রিম কোর্টে। অবশেষে দেখা গেল সুপ্রিম কোর্ট বলল যে তিনি বিদেশে যেতে পারবেন, এবং সুপ্রিম কোর্ট বলেছে মানে এটা আমরা মেনে নিতে বাধ্য। কিন্তু এটা আবার একটা অন্য ভালো দিক, যে আমরা শুনি না মাঝে মাঝে যে হাতে না মেরে ভাতে মারবো, মানে এটা হাতে মারা হলো না অভিষেক ব্যানার্জিকে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে 16টা এফআইআর রয়েছে, 16টা ক্রিমিনাল অফেন্স, মানে একদম জামিন অযোগ্য সমস্ত ধারা রয়েছে। তারপরেও তিনি বিদেশে চলে যাচ্ছেন, এবং বিদেশ থেকে ফিরবেন কিনা সেটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছে। যদিও এদের না যে অ্যাকাউন্টগুলো সিজ হয়েছে, তার বাইরে আরো অ্যাকাউন্ট আছে। এদের প্রচুর কালো টাকা রয়েছে, দেশে বিদেশের ব্যাংকে রয়েছে, তাদের বন্ধুরা রয়েছে। এই যে বিনয় মিশ্র অভিষেক ব্যানার্জির অন্যতম বড় ঘনিষ্ঠ বন্ধু ছিল, সে এখন ভানুয়াতুতে বসে রয়েছে। ভারত সরকার চাইলেও তাকে এখন ফেরাতে পারবে না। তো এইরকম বিনয় মিশ্ররা অনেক দেশে ছড়িয়ে রয়েছে, যেই দেশের সঙ্গে আমাদের মানে ভারতবর্ষের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই। মানে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকতে হয়, তখনই সেই দেশে আবেদন করলে সেই দেশ সেই বন্দিকে আমাদের অভিযোগের নিরিখে তারা আমাদের দেশে ফেরত পাঠায়। কিন্তু এই যে ভানুয়াতুর মতো অনেক দেশ রয়েছে যেখানে কোনো বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই। তার ফলে অভিষেক ব্যানার্জি যদি গিয়ে না ফেরেন, সেটা নিয়ে একটা আশঙ্কার জায়গা অবশ্যই রয়েছে, ভিত্তিও রয়েছে। তবে এটা আজ আমরা জানতে পারলাম যে 7 তারিখে 7th আগস্টে অভিষেক ব্যানার্জি আবেদন করেছিলেন যে আমার যে অ্যাকাউন্টগুলো সিজ করে দেওয়া হয়েছে সেগুলোকে খুলে দেওয়া হোক। কিন্তু এটা দর্শকদের এটা জানা দরকার, বা আমরা সবাই এটা জানি যে অভিষেক ব্যানার্জি কেন বলছেন। মানে অভিষেক ব্যানার্জির কি টাকার অভাব? অভিষেক ব্যানার্জি খুলতে চাইছেন মানে তিনি সর্বস্বটা নিয়ে কি অন্য কোনো ফান্ডে ট্রান্সফার করার চেষ্টা করছেন? এটা তো অবশ্যই প্রশ্ন উঠবে। আর এখন যিনি আদালতে গেছেন, আদালত শেষ উত্তর দেবে। তবে আমরা তো মন থেকে চাইবো যে এই দুর্নীতির টাকাগুলো সিজই থাকুক, এই দুর্নীতির টাকা এই দেশেই থাকুক, এদেশে জনকল্যাণমূলক কাজে ব্যবহার হোক। আর অভিষেক ব্যানার্জি যদি না ফেরেন তাহলে কি আদালত তার দায় নেবে? এগুলোর উত্তর তো ভবিষ্যতেই দিতে পারবে। আপাতত আমাদের এটুকুই প্রার্থনা আদালতের কাছে যে যা করেছেন একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এবং অভিষেক ব্যানার্জির আবেদন আপনারা নিশ্চয়ই খতিয়ে দেখে জানাবেন। আমাদের যেটা ইচ্ছা, আমাদের যেটা আগ্রহ, সেটা হচ্ছে যে লক হওয়া বা এই ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলো ফ্রিজই থাক। ভবিষ্যতে উনি তো বলেছেন যদি আমি একদম নিষ্কলুষ, আমার যদি দুর্নীতি এক আনার প্রমাণিত হয়, উনি নাকি হাঁটতে হাঁটতে চলে যাবেন, ফাঁসি কাটে ঝুলে যাবেন। তো সময় দেখা যাক যে তার বিরুদ্ধে এগুলো প্রমাণিত হয় কিনা, তিনি কি একদম ধোয়া তুলসী পাতা, নাকি তার মতো বড় ফেরেববাজ, তার মতো বড় দুর্নীতিবাজ এই ভারতবর্ষে কম রয়েছে। সময় উত্তর দেবে। একদম শেষ একটা প্রশ্ন করব। সরকার পরিবর্তনের পর থেকেই 100 দিনের মধ্যে আমরা যে যে চিত্রটা দেখেছি তার মধ্যে অন্যতম রয়েছে আমুল ফ্যাক্টরি, লাক্স কোজি, তারপরে শ্যাম স্টিল, এইগুলো শিলান্যাস হয়েছে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুরুলিয়া গেছেন এবং সেখানে 4,000 কোটি টাকার বিনিয়োগ করা হবে অমিত মেটালিক্সে। ইস্পাত শিল্পের হাব তৈরি হবে পুরুলিয়ায়।
হ্যাঁ, অমিত মেটালিক্স যে লগ্নি করবে এটা মোটামুটি কলকাতার রাস্তায় বড় বড় ব্যানারে ইতিমধ্যেই দেখা গেছে। অমিত শাহের সঙ্গে ছবি, শুভেন্দুবাবুর ছবি, এইসব দিয়ে এটা এটা ঘোষিতই ছিল। আর দেখো, একটা সরকার চলতে গেলে তাকে তো শিল্পে এগোতেই হবে। আগের সরকারের যেটা ছিল জমি অধিগ্রহণ নীতি, মানে জমি আমি নেবো না, জমি যদি কোনো কারখানা যদি কেউ করতে চান, উদ্যোগপতি শিল্পপতি, তাকেই নাকি জমি অধিগ্রহণ করতে হবে। এখন অন্য রাজ্য থেকে বা অন্য দেশ থেকে কোনো শিল্পপতি আসবেন, তিনি কৃষকের সঙ্গে কথা বলবেন। এই কারণেই আমরা দেখেছি বাম আমলেও কোনো শিল্প গড়ে ওঠেনি, উঠবো উঠবো করে উঠতে দেননি মমতা ব্যানার্জি। আর গত 15 বছরে তিনি সেটুকুও করেননি, মানে কিচ্ছু হয়নি। তো এই সরকার এসে জমি নীতিটাকে পরিবর্তন করেছে এবং যেটা বলেছে যে কোনো কেউ যদি এখানে লগ্নি করতে চান, কেউ যদি কর্মসংস্থান তৈরি করতে চান, যদি ইন্ডাস্ট্রি তৈরি করতে চান, তাহলে আমরা তাদের হাতে জমি তুলে দেবো। ল্যান্ড ব্যাংক আছে এবং সরকার দায়িত্ব নিয়ে জনস্বার্থে জমি অধিগ্রহণ করবে এবং অবশ্যই সেই যাদের জমির মালিক তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে, যা বর্গাদারদের ক্ষতিপূরণ দেওয়া হবে, সমস্ত কিছু পর্যালোচনা করার পরে সেই জমিটা তুলে দেওয়া হবে। এবং এই নীতিটা ঘোষণা হওয়ার পরেই কিন্তু দেখা যাচ্ছে যে ছোট বড় বিভিন্ন রকমের যারা উদ্যোগপতি তারা রাজ্যে আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই তুমি যেগুলো বললে সেগুলো ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে গেছে। হেলথ সেক্টরে আসছে, বিভিন্ন রকমের পরিকাঠামো তৈরিতে আসছে, অনেক আসছে। এবং এই নীতি যদি থাকে তাহলেই তো আগ্রহ দেখাবেন যারা উদ্যোগ করবেন, যেখানে লগ্নি করবেন যারা। লগ্নি তো শুধুমাত্র তারাও তো রিটার্ন চাইবেন। তারা এখানে যেমন কর্মসংস্থান তৈরি করবেন, পরিকাঠামো তৈরি করবেন, তাদের যে উৎপাদন শিল্প সেগুলো হবে। পাশাপাশি তারা চাইবেন যে রিটার্নটা হোক, মানে সেখানে যদি কোনো জবরদস্তি থাকে, সেখানে যদি ইউনিয়ন থাকে, সেখানে যদি কোনো ওই বিরোধ থাকে, ওই চলবে না চলবে না, তারপরে মালিকের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, যেটা গত একদম স্বাধীনতার পর থেকে আমরা শুনে আসছি, সেই নীতিটা কিন্তু এখনকার সরকার পরিবর্তন করেছেন এবং তার সুফল এই কারণেই আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।